আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সমাস ক্লাসে। আজকে আমরা দুইটা মজার সমাস পড়ব। একটা হচ্ছে কর্মধারয় সমাস, আরেকটা হচ্ছে তৎপুরুষ সমাস। তো আজকের ক্লাসে আমাদের যেহেতু পড়ার প্রেশারটা একটু বেশি, আজকে আমরা পার্সোনাল প্রবলেমগুলো একটু কম সলভ করব এবং আজকে আমরা কমেন্টও একটু কম পড়ব, কারণ আজকে আমাদের অনেক কিছু কভার আপ করতে হবে। তবে যদি ঠিকঠাক তোমরা মনোযোগ দাও এবং আমরা যদি দ্রুত ক্লাসটা এগোতে পারি, তাহলে কিন্তু পরবর্তীতে অর্থাৎ সময় বাঁচলে আমরা অবশ্যই কার পড়ায় মন বসছে না, কার হচ্ছে টেবিলে মন বসছে না, কার ঘুম আসে না, কার বেশি ঘুম আসে, সব কিছু নিয়ে কথা বলতে পারবো। সো লেটস গেট স্টার্টেড। তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও যে কে কোথা থেকে আমাদের সাথে এই ক্লাসটা জয়েন করেছো। আমরা আজকে দুইটা মজার সমাস পড়বো, কর্মধারয় সমাস আর আরেকটা হচ্ছে তৎপুরুষ সমাস। আর একটা মজার এক্সাম্পল দিয়ে আজকে উপমান আর উপমিতর যেই সমস্যাটা আমরা সবসময় ফেস করি, সেই সমস্যাটা চিরতরে দূর করে দেবো। এরপর থেকে কখনোই তোমরা ভুলবা না যে কোনটা উপমান আর কোনটা উপমিত। আমরা একটু দেখি কমেন্টে যে কে কে জয়েন করেছে আমাদের সাথে। সো আমাদের সাথে ইতিমধ্যে অনেক বন্ধুরা জয়েন করে ফেলেছে। সো হ্যালো ভাইয়া, কেমন আছেন বলছে। ঠিক আছে। সো আমরা আজকে কর্মধারয় সমাস পড়ব। আর আরেকটা ব্যাপার একদম ক্লাসের শুরুতেই বলে নেই, বাকি বন্ধুরা আসতে আসতে, সেটা হচ্ছে যে আমরা আজকে অনেকগুলো গাণিতিক সূত্র দেখব। সূত্র মানে কি? সূত্র মানে হচ্ছে মনে রাখা, সূত্র মানে হচ্ছে স্ট্রাকচার। বাট আমরা আজকে সমাস পড়ার ক্ষেত্রে এই ধরনের যে ফর্মুলাগুলো, সেই ফর্মুলাগুলো বা স্ট্রাকচারগুলো দেখব। তবে নট নেসেসারি যে তোমাদেরকে সবগুলো ফর্মুলা মনে রাখতে হবে কিংবা তোমাদেরকে এভাবেই সমাস নিয়ে কাজ করতে হবে। এটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলে। তোমরা যখন অনেকগুলো সমাস দেখবে তখন সেখান থেকে কীভাবে ডিটারমাইন করতে পারো, সেই জন্য তোমাদের জন্য আমি কিছু গাণিতিক ফর্মুলা বা এই সমাসগুলোর কিছু স্ট্রাকচার দেখাবো, যেটা আমাদের বইতে নাই, অর্থাৎ বাইরে থেকে বানিয়ে নেওয়া। আচ্ছা, সো আমরা এখন একটু শুরু করি। হ্যাঁ, যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন, কি বললাম, যেখানে অ্যাডজেক্টিভ অথবা এমন একটা পদ যেটা অ্যাডজেক্টিভের মতন, সেই পদের সাথে বিশেষ্য বা নাউন বা বিশেষ্য ভাবাপন্ন বা হচ্ছে নাউনের মতো পদের সমাস হয় এবং গুরুত্বপূর্ণ হচ্ছে পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। অর্থাৎ এখান থেকে আমরা তিনটা ইনফরমেশন প্রসেস করলাম। এক, যে প্রথমে একটা বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদ থাকবে, তার সাথে যুক্ত হবে একটা বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদ, এবং দুটো মিলে যে নতুন একটা পদ তৈরি করবে বা নতুন একটা সমাসবদ্ধ পদ তৈরি করবে, সেখানে দেখা যাবে যে কোন পদটার অর্থ প্রধান, সেখানে পর পদের অর্থ প্রধান। অর্থাৎ কর্মধারয় সমাসে পর পদের অর্থ প্রধান। আচ্ছা, কিভাবে মনে রাখা যায় এখানে কোন পদের অর্থ প্রধান? দেখো, কর্মধারয়তেও একটা র আছে। আমি যেভাবে মনে রাখতাম, কর্মধারয়তেও একটা র আছে, আর পর পদেও, এই যে পরেও একটা র আছে, এইভাবে আমি মনে রাখতাম। ঠিক আছে। আচ্ছা, সো তারপরে দেখি ইতোমধ্যে আমাদের সাথে 200 জন বন্ধু জয়েন করেছে। আরও বাকি বন্ধুদেরও ডেকে আনো, কারণ আজকের ক্লাসটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। সমাসের বাকি ক্লাসগুলো হচ্ছে, আজকের ক্লাসটা বেশ ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে আমরা এখন একটি এক্সাম্পল দেখতে পারি। নীল যে পদ্ম, নীল পদ্ম, শান্ত অথচ শিষ্ট, শান্ত শিষ্ট, কাঁচা অথচ মিঠা, কাঁচা মিঠা। অর্থাৎ এখানে যদি আমরা দেখি যে একদম স্পেসিফিক্যালি যদি আমরা বলি নীল যে পদ্ম, নীল পদ্ম, এখানে কোনটা পূর্বপদ? আমাকে একটু কমেন্টে লিখে জানাবে যে কোনটা পূর্বপদ। নীল যে পদ্ম, নীল পদ্ম, এখানে পূর্বপদ কোনটা আর পরপদ কোনটা? কমেন্টে একটু লিখে জানাও যে এখানে পরপদ কোনটা। ঠিক আছে, নীল যে পদ্ম, নীল পদ্ম, এই সমাসে পরপদ কোনটা, এটা একটু কমেন্টে লিখে জানাও। আমরা একটু কমেন্ট দেখি। আচ্ছা, মেহেদি হাসান বলছে নীল না, হয় নাই। পরপদ কোনটা? প্রশ্ন হচ্ছে নীল যে পদ্ম, নীল পদ্ম, এখানে পরপদ কোনটা? লিনা বলছে পদ্ম, কাজী নুরিন জান্নাত বলছে পদ্ম, শুভ বলছে পদ্ম। হ্যাঁ, এখন সবাই মোটামুটি বুঝতে পেরেছে যে পদ্মটা হচ্ছে এখানে পরপদ। কেন পরপদ? আগের ক্লাসে বলেছিলাম যে আমার সমাসবদ্ধ যে শব্দটা রয়েছে, সেই সমাসবদ্ধ শব্দটার মধ্যে যেটা আগে হবে সেটা হচ্ছে পূর্বপদ, আর যেটা পরে হবে সেটা হচ্ছে পরপদ। এখানে যে পদ্মটা, এটা এখানে পরপদ। এখন একটা জিনিস দেখো, সেটা হচ্ছে নীল যে পদ্ম, নীল পদ্ম, এখানে কোন শব্দটার অর্থের প্রাধান্য পেয়েছে? এখানে কি নীলের অর্থের প্রাধান্য পেয়েছে? তার মানে এই যে একটা পদ্ম ফুল, সেটা যদি নীল না হয়,
তাহলে কি সেটা পদ্মফুল হবে না? আবার এই যে একটা পদ্মফুল, সেটা কি নীল হতেই হবে এরকম কোনো কথা আছে? এটা কি সাদা বা গোলাপি অন্য কোনো রং হতে পারে না? অন্য কোনো রঙও কিন্তু পদ্মফুল হতে পারে। এই কারণেই আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে এইখানে নীল যে পদ্ম, এর মধ্যে পর পদের অর্থটা প্রাধান্য পেয়েছে, অর্থাৎ পদ্মটাই এখানে মেইন। নীল কিংবা অন্য যে কোনো কালার এটার ফিচার হতেই পারে, তাতে পদ্মের একদম স্বাভাবিক যে গুণাগুণ সেটা পাল্টে যায় না। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তারপর কর্মধারয় সমাস কয়েক প্রকার হতে পারে, আমরা আস্তে আস্তে সবগুলো প্রকার নিয়ে সামনে আলোচনা করব। মধ্যপদলোপী হতে পারে, উপমান হতে পারে, উপমিত হতে পারে। তবে আগেই বলে রাখছি, আমাদের সবার একটা কনফিউশন আছে, সেটা হচ্ছে উপমান কোনটা আর উপমিত কোনটা। এটা নিয়ে আজকে আমরা কথা বলবো, আশা করি এরপর আর কোনো প্রবলেম হবে না। তারপর হচ্ছে রূপক কর্মধারয় সমাস। আসো একটা মজার এক্সাম্পল দিয়ে পড়বো বলেছিলাম, এই এক্সাম্পলটা যারা মনে রাখতে পারবা তারা কখনো উপমান কর্মধারয় সমাসটা ভুলবা না। আচ্ছা, প্রথমে আমরা একটু জেনারেল ব্রিফ দেই। উপমান অর্থটা হচ্ছে তুলনীয় বস্তু। উপমান শব্দটার অর্থ কি? উপমান শব্দটার অর্থ হচ্ছে তুলনীয় বস্তু। আর প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়, আর যার সাথে তুলনা করা হয়েছে তাকে বলা হয় উপমান। এখন কথা হচ্ছে এই জিনিসটা আমি মনে রাখবো কিভাবে? দেখো তো, দেখো এই যে একটা ব্যাপার, যে একটা বস্তুকে তুলনা করা হয়েছে সেটা উপমান বা উপমেয়, আবার একটা বস্তুর সাথে তুলনা করা হয়েছে সেটা উপমান বা উপমেয়। কীভাবে মনে রাখবো? আমাদেরকে এই জিনিসটা মনে থাকে একটু কমেন্টে লিখে জানাবে যে কারা উপমান আর উপমেয় এটা আলাদা করে বুঝতে পারো। আমাকে একটু কমেন্টে লিখে জানাও। আর বাকিদের জন্য হচ্ছে আমি বুঝার একটা সহজ ট্রিক, একটা এক্সাম্পল দিয়ে বোঝার, সারা জীবন মনে রাখার একটা সহজ ট্রিক আজকে শিখিয়ে দেবো। একটু কমেন্টে লিখে জানাও যে কারা উপমান আর উপমেয়ের পার্থক্য বুঝতে পারো এবং মনে রাখতে পারো। উপমান আর উপমেয়। আচ্ছা, আবির কুমার শান্ত বলছে বুঝতে পারি। ঠিক আছে আবির। রাজ বলছে না, পারি না। জান্নাত বলছে অনেক কঠিন লাগে। সাদমান হোসেন বলছে আলহামদুলিল্লাহ ভাইয়া বুঝি। শিফাত শিহাব বলছে বুঝি। ঠিক আছে। কাজী জান্নাত মনে থাকে না বলছে। শেলি রানী বলছে মনে থাকে। অল্প বুঝি বলছে কুলসুমা। ঠিক আছে, এখন আমরা একটা এক্সাম্পল পড়ি। হ্যাঁ দেখো, আমরা বাংলাদেশের ক্রিকেট খেলা সম্পর্কে যাদের অল্প বিস্তর ধারণা আছে, আমরা কি মোহাম্মদ আশরাফুলকে চিনি? একটু কমেন্টে ঝটপট লিখে জানাও তো যে মোহাম্মদ আশরাফুলকে আমরা কয়জন চিনি। মোহাম্মদ আশরাফুলকে চেনা এবং এই এক্সাম্পলটা বোঝা আমার সারা জীবনের উপমান আর উপমেয়ের কনফিউশন ক্লিয়ার করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমরা আশরাফুলকে না চিনে থাকো তাহলে আমাকে একটা ডিফারেন্ট এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে, না হলে তোমরা আসলে এই এক্সাম্পলটার কনটেক্সটটা বুঝবে না, তখন তোমাদের কাছে এই এক্সাম্পলটা জোর করে মনে রাখতে হবে। আচ্ছা, সো একটু দেখি তো, আমাকে একটু কমেন্টে লিখে জানাও যে মোহাম্মদ আশরাফুলকে আমরা কারা কারা চিনি। একজন বাংলাদেশের ক্রিকেটার ছিলেন জাতীয় দলের, এবং ওয়ার্ল্ড হিস্ট্রির সবচেয়ে সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান। আচ্ছা আচ্ছা, সো অনেকেই বলছে মোহাম্মদ আশরাফুলকে চিনি। এখন আমাকে একটা জিনিস বলো তো যে মোহাম্মদ আশরাফুল তো অনেক ভালো খেলতো, ঠিক আছে, ওনার ব্যাটিং ভালো, ওনার ব্যাটিং স্টাইল ভালো, সব কিছুই ভালো, কিন্তু ওনার ব্যাটিং গড় ছিল 21 থেকে 23-এর মতো, অর্থাৎ উনি প্রতি ম্যাচে অন এভারেজ 21 থেকে 23 করতেন। ঠিক আছে, এখন আমাকে এইটা বলো তো যে এই যে একটা ইনকনসিস্টেন্সি, এই ইনকনসিস্টেন্সিটা আশরাফুলের মধ্যে বেশি ছিল নাকি ভার্সেস টেন্ডুলকারের মধ্যে যে কনসিস্টেন্সিটা ছিল সেটা বেশি ছিল? মানে কে বেটার প্লেয়ার, আশরাফুল নাকি টেন্ডুলকার? একটা জনমত জরিপ করি, ঠিক আছে, আশরাফুল নাকি টেন্ডুলকার, কে ভালো প্লেয়ার? আমাকে একটু কমেন্টে লিখে জানাও যে আশরাফুল নাকি টেন্ডুলকার, কে ভালো প্লেয়ার? টেন্ডুলকারকে তো আই গেস চিনো সবাই, তাই না? পৃথিবীর সবচেয়ে সেরা ব্যাটসম্যানের একজন। আচ্ছা, সো প্রীতম বলছে টেন্ডুলকার, বিল্লা বলছে টেন্ডুলকার। আচ্ছা, সো আমরা সবাই মোটামুটি বুঝতে পারছি যে টেন্ডুলকার। আচ্ছা, যারা বুঝতে পারছো না, যে আশরাফুলকে যারা চেনো না, টেন্ডুলকারকেও যারা চেনো না, তাদের জন্য বলছি, প্রথম কথা হচ্ছে তোমাদের জেনারেল নলেজ আর একটু বাড়াতে হবে। সামনে যখন ভর্তি পরীক্ষা দিবে তখন এই জেনারেল নলেজগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। সেকেন্ড কথা হচ্ছে, সহজ করে বলে দে, আশরাফুল ইজ নট আ ভেরি গুড প্লেয়ার অ্যান্ড টেন্ডুলকার ওয়াজ আ ভেরি গুড প্লেয়ার। তার মানে হচ্ছে আশরাফুল আর টেন্ডুলকারের মধ্যে পার্থক্য কি? আশরাফুল মনে করো তেমন একটা ভালো খেলতে পারে না, আর টেন্ডুলকার খুবই ভালো খেলতেন। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো,
আমি যদি বলি আশরাফুল টেন্ডুলকারের মতো খেলে, অর্থাৎ আশরাফুলকে তুলনা করছি কার সাথে? টেন্ডুলকারের সাথে। আশরাফুলকে তুলনা করছি টেন্ডুলকারের সাথে। তাহলে এইটা একটা গ্রেট প্লেয়ার হিসেবে টেন্ডুলকারের জন্য একটা অপমান বা ইনসাল্ট না, যে কোথাকার কোন একজন প্লেয়ারকে আমার সাথে তুলনা করছে? অর্থাৎ এইটা কিন্তু টেন্ডুলকারের জন্য একটু অফেন্সিভ, বা এটা কিন্তু টেন্ডুলকারের জন্য একটু অপমান। তার মানে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যার সঙ্গে তুলনা করা হয়েছে তাকে বলা হয় উপমান। যার সঙ্গে তুলনা করা হয়েছে তাকে বলা হয় উপমান। এখানে আমরা দেখতে পাচ্ছি আশরাফুল টেন্ডুলকারের মতো খেলে। এখানে কার সাথে তুলনা করা হয়েছে একটু কমেন্টে লিখে জানাও তো। আশরাফুল টেন্ডুলকারের মতো খেলে এই বাক্যটাতে কার সাথে তুলনা করা হয়েছে? কার সাথে তুলনা করা হয়েছে? কমেন্টে একটু ঝটপট লিখে জানাও যে আশরাফুল টেন্ডুলকারের মতো খেলে এইখানে কার সাথে তুলনা করা হয়েছে। আচ্ছা, সাদমান অলরেডি বলে ফেলছে টেন্ডুলকার উপমান। রাজ বলছে টেন্ডুলকারের সাথে। জান্নাতুল অর্ণব বলছে টেন্ডুলকারের সাথে। ঠিক আছে, তার মানে তোমরা বুঝতে পেরেছো যে আশরাফুল টেন্ডুলকারের মতো খেলে এইখানে টেন্ডুলকারের সাথে তুলনা করা হয়েছে। এখন টেন্ডুলকারের মতো একজন গ্রেট প্লেয়ারের, ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার্স অফ দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি এভারের সাথে যদি আশরাফুলকে তুলনা করা হয়, এটা টেন্ডুলকারের জন্য কি? এটা টেন্ডুলকারের জন্য মনে রাখবা একটা অপমান। এবং আমরা দেখতে পাচ্ছি অপমান যদি হয় তখন সেটাকে আমরা বলতে পারি, মিলিয়ে মনে রাখতে পারি উপমান। অর্থাৎ যার সাথে তুলনা করা হয়েছে তার একটা অপমান বোধ হয়েছে, সে একটু অপমানিত হয়েছে, এই কারণে আমরা মনে রাখবো তার যেই সমাজটা সেটাকে কি বলতে পারি? উপমান বলতে পারি, রাইট? অর্থাৎ এখন কি আমাদের মনে থাকবে? একটু কমেন্টে লিখে জানাও তো এই ট্রিকটা দিয়ে, এই এক্সাম্পলটা দিয়ে আমরা মনে রাখতে পারবো কিনা। আশরাফুল টেন্ডুলকারের মতো খেলে, এখানে টেন্ডুলকারের অপমান হয়েছে, যা অর্থাৎ যার সাথে তুলনা করা হয়, যার সাথে তুলনা করা হয় তার যেহেতু অপমান হয়, এই কারণে আমরা মনে রাখবো যে সেই সমাজটাকে উপমান বলে। যার সাথে তুলনা করা হয় তাকে উপমান বলে। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া তাহলে উপমেয়টা কীভাবে মনে রাখবো? আমি খুব সহজে মনে রাখতাম। আমি দুইটা আলাদা করে মনে রাখার চেষ্টাই করতাম না। আমি হচ্ছে যেইটা উপমান সেটা মনে রাখতাম, আর বাকি যেটা আছে, আর একটাই যেহেতু আছে উপমান আর উপমেয় নিয়েই যেহেতু ঝামেলা বা কনফিউশন, আর একটা যেহেতু বাকি আছে সেটা হচ্ছে উপমেয়, এটা আমি এভাবে মনে রাখতাম। সো আই গেস তোমরা সবাই এই ট্রিকটার মাধ্যমে বুঝে ফেলেছো যে আমাদের কর্মধারার সমস্যার সবচেয়ে যে কনফিউশনের জায়গাটা উপমান আর উপমেয়, এটা আমরা কীভাবে মনে রাখবো। আমাকে একটু কমেন্টে লিখে জানাও তো মনে থাকবে কিনা এখন থেকে। আচ্ছা ঠিক আছে, অনেকেই বলছে হ্যাঁ, ফয়সাল আহমেদ হ্যাঁ বলছে, কুলসুম আক্তার জি বলছে। ঠিক আছে, তোমরা সবাই বুঝতে পেরেছো এবং আই গেস তোমাদের কাছে এই এক্সাম্পলটা ভালো লেগেছে এবং তোমরা এটা দিয়ে পরবর্তীতে সব সময় মনে রাখতে পারবে। ওকে, তারপরে এখন আমরা কিছু ফিচার পড়ি। উপমান আর উপমেয়ের একটা সাধারণ ধর্ম থাকবে, একটা কমন ফিচার থাকবে, যেমন ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ। এখানে বলো তো যে কমন ফিচার কোনটা, কমেন্টে লিখে জানাও তো। আচ্ছা, তোমরা একটু কমেন্টে লিখে জানাও তো উপমান আর উপমেয়ের একটা সাধারণ ধর্ম আছে যেটা বললাম। এখানে ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ, এখানে কোনটা সাধারণ ধর্ম, কোনটা বলো তো। আচ্ছা, এখানে সাধারণ ধর্ম হচ্ছে কৃষ্ণ বা কালো। তার মানে একটা জিনিস দেখো, সাধারণ ধর্ম মানে কি? কমন ফিচার। আমি যদি বলি রহিম আর করিম দুই ভাই খুব ভালো, তাই তো? রহিম আর করিম দুই ভাই খুব ভালো, দ্যাট মিনস হচ্ছে রহিমও ভালো, করিমও ভালো। দুইজনের মধ্যে একটা কমন ফিচার আছে, সেটা কি? সেটা হচ্ছে তারা দুইজনই ভালো। অর্থাৎ সাধারণ ধর্ম বা কমন ফিচার মানে কি? যেটা দুইটা এন্টিটির মধ্যেই, দুইটা কম্পোনেন্টের মধ্যেই থাকবে। এখন দেখো, ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ, তার মানে এখানে ভ্রমরের কথা বলা হচ্ছে, অর্থাৎ বি বা মৌমাছির কথা বলা হচ্ছে, বলতেও বলতে পারি আমরা। আর এদিকে বলা হচ্ছে কেশ বা চুলের কথা, অর্থাৎ বলা হচ্ছে ভ্রমরটাও কালো, আবার যে কেশ বা চুলটাও কালো। এই যে অনেকেই কমেন্টে কৃষ্ণ বলছো, ঠিক আছে, আমরা আবার বুঝে ফেলেছি, রাইট? ঠিক আছে, মামুন খান একটা নাচা স্টিকার দিয়েছে, কেন আমি বুঝতে পারছি না, মনে বেশি আনন্দে। ঠিক আছে, অনেক আনন্দের ব্যাপার এটা আমার জন্য, যখন তোমরা পড়তে আনন্দ বোধ করো। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ভ্রমরটাও কালো, কেশটাও কালো। কমন ফিচার কোনটা? কমন ফিচার হচ্ছে কৃষ্ণ বা কালো। আচ্ছা, এইখানেও আমরা এই কথাটা এক্সপ্লেন করেছি, একটু দেখি তো। এখানে ভ্রমর হচ্ছে উপমান এবং কেশ হচ্ছে উপমেয়। কেন একটু দেখাও। ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ, ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ মানে হচ্ছে ভ্রমরের মতো কালো চুল। কার সাথে তুলনা করা হয়েছে? আমরা বলেছি যার সাথে তুলনা করা হবে তার অপমান হবে বা সে
উপমান হবে। এখানে ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশে আমরা দেখতে পাচ্ছি ভ্রমরের সাথে তুলনা করা হয়েছে, এই জন্য ভ্রমরটা হবে উপমান, এবং এই যে কেশটা, এই কেশটা হচ্ছে উপমেয়। এবং যে কৃষ্ণত্বটা রয়েছে, এই কৃষ্ণত্বটা হচ্ছে সাধারণ ধর্ম। সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমাস হয় তাকে আমরা বলি উপমান কর্মধারের সমাস। অর্থাৎ তুষারের ন্যায় শুভ্র, এখানে আমরা দেখতে পাচ্ছি কি একটা সাধারণ ধর্ম আছে, এই সাধারণ ধর্মটা হচ্ছে শুভ্র অর্থাৎ সাদা, এবং অরুণের ন্যায় রাঙা। এখানে সাধারণ ধর্ম কোনটা, সেটা হচ্ছে রাঙা। এখন একটা জিনিস একটু দেখো, এই জায়গাটায় আলাদা করে কিন্তু উপমান কিংবা উপমেয় দুইটাই যে আছে এমন নয়, কারণ এখানে যে কোনো একটা আমরা দেখতে পাচ্ছি। সেটা কি, সেটা হচ্ছে উপমান। কারণ এখানে তুষারের ন্যায় শুভ্র বলা হচ্ছে, একটু বুঝি। হ্যাঁ, বলা হচ্ছে তুষারের ন্যায় শুভ্র, মানে মনে করো বলা হচ্ছে টেন্ডুলকারের মতো খেলে। কে খেলে বলা হচ্ছে না, আশরাফুলের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে টেন্ডুলকারের মতো খেলে। অর্থাৎ টেন্ডুলকারকে এখানে টেন্ডুলকারের সাথে যেহেতু তুলনা করা হচ্ছে, টেন্ডুলকারকে অপমান করা হচ্ছে, এই জন্য এটা একটা উপমান কর্মধারের সমাস। এবং সেম জিনিসটা আমরা এখানেও দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি তুষারের ন্যায় শুভ্র, এখানে তুষারকে এই যে শুভ্র, তুষারের ন্যায় শুভ্র অর্থাৎ তুষারের সাথে তুলনা করা হচ্ছে। কোন জিনিসটা বরফের মতো সাদা এটা বলা হচ্ছে না, বলা হচ্ছে বরফের মতো সাদা। বরফের সাথে তুলনা করা হচ্ছে, আমরা মনে রাখবো যার সাথে তুলনা করা হয় তার অপমান হয়, এবং যার সাথে অপমানজনিত কোনো শব্দের মিল আছে সেটা হচ্ছে উপমান হয়। অর্থাৎ এখানে তুষারের ন্যায় শুভ্র এবং অরুণের ন্যায় রাঙা, এই দুইটাই উপমান কর্মধারের সমাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটু ঝটপট কমেন্টে লিখে জানাও তো বুঝেছি কিনা, তারপরে স্লাইডে আমরা চলে যাই ইন দ্য মিন টাইম। ঠিক আছে, বুঝলে একটু ওয়াই লিখে জানাই, যারা বুঝছি তারা লিখি বুঝেছি। কমেন্টে লিখে জানাই। ইতিমধ্যে অনেক স্টুডেন্ট বেড়ে গেছে আমাদের 300 জনের মতো। আচ্ছা, সো ফয়সাল বলছে তুষার উপমান। ঠিক আছে, খুবই ভালো, তোমরা বুঝতে পেরেছো। এইটা খুবই ভালো লাগে যখন তোমরা বুঝতে পারো, কারণ এতক্ষণ ধরে একটা জিনিস বুঝিয়েছি, যদি তুমি না বুঝতে পারো তখন নিজের কাছে খারাপ লাগে যে আমি মনে হয় তাহলে বুঝাতে পারিনি। ঠিক আছে, আচ্ছা। সো তারপরে উপমান আর উপমেয়, আমরা তো ইতোমধ্যেই জানি যে কোনটা উপমান আর কোনটা উপমেয়। আমরা জানি যে যার সাথে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমান, আর যাকে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমেয়। তো এদের মধ্যে অভিন্নতা, তার মানে এদের মধ্যে কোনো পার্থক্য নাই এমন কল্পনা করা হলে সেটাকে আমরা বলতে পারি রূপক কর্মধারের সমাস। এই সমাসে উপমেয় পদ পূর্বে বসে এবং উপমান পদ বসে, এবং সমসমান পদে রূপ অথবা ই যোগ করে ব্যাস বাক্য গঠন করা হয়। কি বললাম, এই সমাসে উপমেয় পদ আগে বসে এবং উপমান পদ পরে বসে, আর সমসমান পদে রূপ অথবা ই যোগ করে ব্যাস বাক্য গঠন করা হয়। সহজে মনে রাখার জন্য আমি ছোটবেলায় মনে রাখতাম যে রূপক কর্মধারের সমাসে রূপ আছে আর সেটার ব্যাস বাক্যেও রূপ আছে, এই জন্য এটাকে আমি বলতাম রূপক কর্মধারের সমাস। ঠিক আছে, অনেকেই বলছে বুঝেছি। সো দিস ইজ দ্য রিয়েল প্রাউড মোমেন্ট ফর মি যে তোমরা সবাই বুঝেছো। একজনও বলে নাই, আমি এখন পর্যন্ত একজনও দেখলাম না যে কমেন্ট করে বলছে যে বুঝি নাই। অনেক অনেক ধন্যবাদ। তারপরে দেখি একটু এক্সাম্পল দেখি। ক্রোধ রূপ অনল, ক্রোধানল। বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। মন রূপ মাঝি। সবগুলোর এক্সাম্পলেরই আলাদা করে ব্যাখ্যা দিই যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। ক্রোধ রূপ অনল, তার মানে হচ্ছে এমন রাগ যেন আগুনের মতো তীব্র, এমন রাগ যেন আগুনের মতো তীব্র। ঠিক আছে, এখন আমাকে বলো তো যে আগুনের যে ফিচার, যেমন হচ্ছে আগুন হচ্ছে খুব গরম, আগুন হচ্ছে যে পুড়িয়ে দেয়, আমরা রাগকে বা ক্রোধকে সেটার সাথে তুলনা করি, কিন্তু আসলেই কি আগুন আর হচ্ছে এই যে ক্রোধটা বা রাগটা সেটা সেম, দুইটা কিন্তু সেম না। আবার দেখি বিষাদ রূপ সিন্ধু। তোমরা কি জানো যে সিন্ধু শব্দটার মানে কি? সিন্ধু শব্দটার মানে হচ্ছে সমুদ্র। বিষাদরূপ সিন্ধু মানে হচ্ছে দুঃখের মতো, বিষাদরূপ সিন্ধু মানে হচ্ছে সমুদ্রের মতো দুঃখ, সমুদ্রের মতো দুঃখ। তার মানে হচ্ছে বিশাল দুঃখ, আকার আয়তনে অনেক বড় দুঃখ, শেষ হওয়ার মতো না। আচ্ছা, মনরূপ মাঝি, ওই যে যাদের হচ্ছে পড়ার টেবিলে মন বসে না তাদের হচ্ছে এই মন মাঝির মতো অবস্থা। তার মানে হচ্ছে মাঝির মতো মন টোটো করে, বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বেড়ায়, একটা ঘাটে এসে সেটেল ডাউন হতে চায় না। যারা হচ্ছে পড়ালেখা করতে মন বসে না তাদের কথা বলছি, তাদের মন হচ্ছে মাঝির মতন। আচ্ছা, এখন আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে এদেরকে রূপক কর্মধারের সমাস বলা হচ্ছে কেন। একদম কমন ফিচার, যেটা আগেই বলেছি, প্রথমে বলছি প্রত্যেকটার ব্যাস বাক্যে আমি রূপ শব্দটা দেখতে পাচ্ছি, প্রত্যেকটার ব্যাস বাক্যেই আমি রূপ শব্দটা দেখতে পাচ্ছি। আচ্ছা, সো ক্রোধ রূপ অনল, বিষাদ রূপ সিন্ধু, মন রূপ মাঝি। ঠিক আছে, আচ্ছা
একজন বন্ধু আমাদেরকে বলেছে যে বুঝতে পারি নাই, কে যেন হাসাহাসি করলো দেখলাম একটু। আচ্ছা, মৌনতা বলছে যে বুঝতে পারি নাই। মৌনতা, আমি একটু এগিয়ে গেছি, তো আমি তোমাকে পরে কমেন্টে বা ইনবক্স বুঝিয়ে দিব, ঠিক আছে? তুমি আমাকে একটু নক করো, আমি তোমাকে ফার্দার এক্সপ্লেনেশন দিয়ে দিব কোনো একটা ভিডিও পাঠানোর মাধ্যমে, ঠিক আছে? বাট এখন সবাই যেহেতু বুঝতে পেরেছে, আমরা একটু আগে, ঠিক আছে? মন খারাপ করো না। আচ্ছা, তারপর অন্য কেউ যদি না বুঝে থাকো আমাকে একটু ইনবক্সে জানিও, তাহলে আমি চেষ্টা করব। আচ্ছা, এখন যেটা বলছিলাম যে দেখো এখানে ক্রোধরূপ অনল দুইটা জিনিসের যে তুলনা হচ্ছে, একটা জিনিস বোঝার চেষ্টা করি। আগের যে তুলনাটা ছিল ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ কিংবা তুষারের ন্যায় শুভ্র, ওইখানে কিন্তু যে তুলনা করা হচ্ছিল দুইটা তুলনা সমরূপী দুইটা জিনিসের মধ্যে, বা একটা কমন ফিচার ছিল। কীরকম? ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ যখন বলছে, ভ্রমরটাও কালো আর যে কেশটা বা চুলটা সেটাও কালো, কিন্তু ক্রোধরূপ অনলের মধ্যে এরকম কোনো কমন ফিচার নাই। বিষাদরূপ সিন্ধুর মধ্যে এরকম কোনো কমন ফিচার নাই, অর্থাৎ ভিজিবল কোনো কমন ফিচার নাই। আমরা একটা জিনিস কল্পনা করে নিচ্ছি। এই যে কল্পিত, এই কল্পনা থেকে আমরা রূপকের কথা বলি। রূপক শব্দটার অ্যাকচুয়াল মিনিংও কিন্তু হচ্ছে কল্পনা, এবং মনরূপ মাঝি, এখানেও আমরা একটা কল্পনা বা একটা রূপক দেখতে পাচ্ছি। এই কারণে এগুলোকে বলা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। তারপরে আরও কয়েকটা ধরনের সমাস, কর্মধারয় সমাস আছে। কখনো কখনো সর্বনাম, সংখ্যাবাচক শব্দ, উপসর্গ আগে বসে পরপদের সাথে কর্মধারয় সমাস গঠন করতে পারে। আমরা কি একটু এক্সাম্পল দেখব? আর ইন দ্য মিন টাইম তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে একটু লিখে জানাও। আবদুল্লাহ নোমান বলছে, ভাইয়া আমার কমেন্ট কি আপনার কাছে যায় না? আসেছো, এই যে এসেছে। আচ্ছা, এখন আমরা কয়েকটা এক্সাম্পল দেখবো। ইন দ্য মিন টাইম তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও যদি কোনো প্রশ্ন থাকে। আমি যদি কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে অবশ্যই উত্তর দিব। একজন বলছে মনরূপ মাঝি ডাক এবার কাজী, মানে এই জন্যই তো রুবাইয়ের হচ্ছে পড়ার টেবিলে মন বসে না। আচ্ছা, ঠিক আছে, কয়েকটা এক্সাম্পল দেখি এবার। অব্যয় যোগে কর্মধারয় সমাস হয়, যেমন হচ্ছে কুকর্ম যথাযোগ্য, এখানে কুটা আর যথাটা অব্যয়। সর্বনাম সে এ, সেকাল একাল, অর্থাৎ দেখতে পাচ্ছি সর্বনাম যোগ করেও এই ধরনের কর্মধারয় সমাস হচ্ছে। উপসর্গ যোগে আমরা দেখতে পাচ্ছি বিকাল, সকাল, বিদেশ, বেসুর। এখানে কোনটা কোনটা উপসর্গ আমরা আশা করি জানি, আর যদি না জানি উপসর্গের আলাদা ক্লাসে অবশ্যই তোমাদেরকে এটা নিয়ে কথা বলবো। রূপক কর্মধারয় সমাসের গাণিতিক সূত্র। আমরা আগেই প্রথম কিছু স্ট্রাকচারের কথা বলেছি। আজকের ক্লাসটাতে আমি আলাদা করে তোমাদেরকে স্ট্রাকচারগুলো পড়াবো না, আমি যখন তোমাদেরকে স্লাইডগুলো দিয়ে দিব তখন তোমরা সবগুলো স্ট্রাকচার দেখে নিতে পারো, যদি দরকার পড়ে নোট ডাউনও করে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, সো একটা স্ট্রাকচার একটু বুঝিয়ে দেই যাতে করে কিনা পরবর্তী স্ট্রাকচারগুলো না পড়ালেও তোমরা বুঝতে পারো। সো প্রথম স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে রূপক কর্মধারয় সমাসের গাণিতিক সূত্র বা ফর্মুলা। কীরকম? বিশেষণ, অর্থাৎ প্রথম শব্দটা বিশেষণ হবে, যোগ রূপ হবে, যোগ বিশেষ্য হবে, ইকুয়ালস টু রূপক কর্মধারয় সমাস। অর্থাৎ বিশেষণ কোনটা? ক্রোধ, ঠিক আছে? বিশেষণ কোনটা? ক্রোধ, একটা অবস্থা বোঝানো হচ্ছে। তারপর হচ্ছে কখনো যদি বিশেষ্য থাকে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রোধটা কিন্তু সরাসরি বিশেষণ না। কেন বিশেষণ না? কারণ ক্রোধ দিয়ে একটা গুণ বোঝানো হচ্ছে, অর্থাৎ একটা অবস্থার নাম বোঝানো হচ্ছে। আমি কিন্তু বলছি না যে আমি ক্রোধান্বিত বা আমি রাগান্বিত, এমনটা বলছি না। আমি যখন রাগ বলছি, মনে করো রাগ রূপ অনল, এটা যখন আমি বলি দ্যাট মিনস কিন্তু ওই রাগটা বেসিক্যালি একটা বিশেষ্য, এটা একটা অবস্থার নাম বোঝাচ্ছে, কিন্তু সেটা অর্থটা প্রকাশ করা একটা বিশেষণের। এই কারণেই আমরা এটাকে বিশেষণ হিসেবে আপাতত স্ট্রাকচারে ধরছি। তার মানে স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে যে প্রথমে একটা বিশেষণ থাকবে, অথবা যদি বিশেষণ নাও থেকে থাকে সেটা বিশেষণের অর্থ প্রকাশ করবে, তারপরে ব্যাসবাক্যের রূপ থাকবে, এবং তারপরে একটা বিশেষ্য থাকবে। সব মিলিয়ে যেটা হবে সেটা হচ্ছে একটা রূপক কর্মধারয় সমাস। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা এই যে ক্রোধ আছে, তারপর রূপ আছে, তারপর অনল আছে। বানানটা ভুল আছে, আমি স্লাইড যখন দিব তখন ঠিক করে দিব, ঠিক আছে? ক্রোধ রূপ অনল, অর্থাৎ স্ট্রাকচারটা আমরা বুঝে ফেললাম। তারপরে কর্মধারয় সমাস কয়েক প্রকারের সাধিত হয়। দুটা বিশেষণ পদে একটা বিশেষ্য যখন হয়, এইটা একদম বই থেকে নেওয়া এক্সাম্পল, আলাদা করে কোনো কিছু বোঝানোর নাই, যাতে তোমরা এই স্লাইডটাকে সেন্টার করে পড়তে পারো, এই কারণে স্লাইডে দেওয়া হয়েছে। এটা আলাদা করে পড়াচ্ছি না, তোমরা একটু নিজেরা পড়ে নিও। আর যদি না বুঝে থাকো অবভিয়াসলি আমাকে জানাবে, তখন আমি আবার তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি, ঠিক আছে? একটু দেখিয়ে নেই এক নজরে। দুটা বিশেষ্য পদে একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে কর্মধারয় সমাস হয়।
কার্যে পরম্পরা বোঝাতে দুটি কৃদন্ত বিশেষণ পদের কর্মধারয় সমাস হয়। আচ্ছা, এটা একটু বোঝাই যে কৃদন্ত বিশেষণ পদে এই পুরো ব্যাপারটা কি আসলে। কার্যে পরম্পরা বোঝাতে, কার্যে পরম্পরা মানে কি? ওই যে আমরা বলি না যে ফ্যামিলি পরম্পরা, পরম্পরা মানে হচ্ছে পর পর। তার মানে হচ্ছে যখন ফর এক্সাম্পল আমি যদি বলি, যদি দাদা জমিদার হয়, দাদার পর যদি বাবা জমিদার হয়, বাবার পর যদি ছেলে জমিদার হয়, অথবা যদি দাদা কৃষক হয়, বাবা কৃষক হয়, ছেলেও কৃষক হয়, আমরা বলতে পারি একটা পরম্পরা চলছে। তার মানে একটা ফ্লো আছে, হায়ারকি আছে, সামনে আস্তে আস্তে করে এগোচ্ছে। এটাকে বলা হচ্ছে পরম্পরা। আমরা সহজে মনে রাখার জন্য মনে রাখবো যে পর পর। আচ্ছা, ঠিক আছে। এখন যেটা দেখা হচ্ছে সেটা হচ্ছে আগে ধোয়া পরে মোছা, একটা পরম্পরা, বুঝতে পারছি, রাইট? আগে ধোয়া পরে মোছা, ধোয়া মোছা, আগে ধোয়া পরে মোছা, এই যে এটা পূর্বপদ, এটা পরপদ, দেখেই আমরা বুঝতে পারছি যে এটা আগে করতে হবে আর এটা পরে করতে হবে। এখন দুইটা কৃদন্ত বিশেষণ পদের কর্মধারয় সমাস হচ্ছে। এখন কৃদন্ত বিশেষণ কি? এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে কৃদন্ত বিশেষণ কোনটা, এইখানে এই যে ধোয়া আর এই যে মোছা, এই দুইটাকে আমরা কৃদন্ত বিশেষণ বলছি। কেন? এটা একটু বুঝি। হ্যাঁ, এখানে কিন্তু এটা সরাসরি কোনো ভার্ব না বা ক্রিয়া না। আমি কিন্তু বলছি না যে এখানে ধোয়া হচ্ছে বা মোছা হচ্ছে। আমি বলছি এমন একটা জিনিস আমার কাছে আছে যেটা অলরেডি ধোয়া অ্যান্ড মোছা হয়ে গেছে। অর্থাৎ এখানে কিন্তু ধোয়া এবং মোছা দুইটাই একটা অবস্থা বোঝাচ্ছে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন বোঝাচ্ছে। এই কারণে এইখানে ধোয়া এবং মোছা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটাই কিন্তু এই 3 নম্বর রুলসে বলা হচ্ছে যে বিশেষণ পদে দুইটা কৃদন্ত বিশেষণ পদের কর্মধারয় সমাস এখানে হয়েছে। আচ্ছা, তারপরে পূর্ববাচে স্ত্রীবাচক বিশেষণ থাকলে কর্মধারয় সমাসে সেটি পুরুষবাচক হয়। যেমন সুন্দরী যে লতা, সুন্দর লতা, অর্থাৎ এই দীর্ঘইকারটা কিন্তু বাদ যাচ্ছে, রাইট? তারপরে মহান বা মহৎ থাকলে সেই জায়গায় মহৎ বা মহানের জায়গায় মহা হয়। যেমন মহতি যে কীর্তি, মহাকীর্তি। পূর্বপদে কু থাকলে সেটা কুত কত হয়। যেমন কু যে আচার, কদাচার। পরপদে রাজা থাকলে রাজ হয়, সবাই জানি এটা, আশা করি, বিশেষণ বা বিশেষ্য পদে। আচ্ছা, সো এইটাও আমরা জানি। এখন কিছু ফর্মুলা আমরা দেখব, যে ফর্মুলাগুলো এই ক্লাসে তোমাদেরকে পড়াবো না, আগেই বলেছি। ফর্মুলাগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি যাতে তোমরা পরবর্তীতে বাসায় বসে হোমওয়ার্ক করতে পারো। দেখি একটু ফর্মুলাগুলো। সাধারণ কর্মধারয়ের ফর্মুলা এখানে দেওয়া আছে, ঠিক আছে। তারপর হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাসের ফর্মুলা দেওয়া আছে বা স্ট্রাকচার দেওয়া আছে এখানে। সম্রাট শাহজাহান বলেছে এগুলো কি বই থেকে নেওয়া? হ্যাঁ, কিছু কিছু জিনিস বই থেকে নেওয়া আর কিছু কিছু জিনিস বাইরে থেকে ইনপুট দেওয়া। মানে কোনো কিছুই আসলে বইয়ের বাইরে থেকে নেওয়া না, অন্য বই থেকে নেওয়া। কারণ হচ্ছে আমি তো আর বাংলা ব্যাকরণ বানাবো না, সেই কারণে আমি বড় বড় যারা প্রফেসর আছেন, শিক্ষক আছেন, তাদের অন্যান্য যে গুরুত্বপূর্ণ বইগুলো আছে সেখান থেকে তোমাদের জন্য কিছু কিছু জিনিস কালেক্ট করেছি। আচ্ছা, এখন দেখতে পাচ্ছি যে মধ্যপদলোপী কর্মধারয় সমাস কাকে বলে। একদম সহজ, মধ্যপদলোপী, একদম যেই নাম, এই নামেই বলা হচ্ছে কি যে মধ্যপদটা লোপ যাবে। মধ্যপদ কোনটা একটু দেখি। সিংহ চিহ্নিত আসন, এখানে আমরা আগেই জানি সিংহটা হচ্ছে পূর্বপদ, আসনটা হচ্ছে পরপদ। তাহলে মধ্যপদ কোনটা? আমাকে একটু লিখে জানাতে, যে সাহিত্য বিষয়ক সভাতে মধ্যপদ কোনটা একটু লিখো। হ্যাঁ, কমেন্টে লিখো, দেখি কমেন্টে একটু লিখে জানাও যে সাহিত্য বিষয়ক সভা এখানে কোনটা মধ্যপদ। সাহিত্য বিষয়ক সভা কোনটা মধ্যপদ একটু লিখে জানাও তো। হাসান জুবাইর বলছে বিষয়ক, লিনা বলছে বিষয়ক, আরাফাত বিষয়ক বলছে। সো সবাই মোটামুটি বুঝতে পেরেছি যে এখানে বিষয়ক। কিভাবে বুঝবো কোনটা মধ্যপদ? আমরা জানি যে কোনটা পূর্বপদ আর কোনটা পরপদ। কিভাবে? সাহিত্য সভা, সাহিত্যটা আগে আছে, ঠিক আছে, সাহিত্য হচ্ছে পূর্বপদ, সভাটা পরে আছে, সভাটা হচ্ছে পরপদ, আর যা কিছু বাকি থাকে সব কিছু কী হবে? সব কিছু হবে মধ্যপদ। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সিংহ চিহ্নিত আসন, স্মৃতি রক্ষার্থে সৌধ, কিংবা সাহিত্য বিষয়ক সভা, সব জায়গায় হচ্ছে মধ্যপদটা হচ্ছে মধ্যের এই পদটা, এবং সব জায়গায় দুঃখজনকভাবে এই ব্যাস বাক্য থেকে এই যে মধ্যপদটা সেটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই কারণে এটাকে বলা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ঠিক আছে, খুবই সহজ, আলাদা করে বোঝানোর কিছু নাই।
এটার একটা ফর্মুলা এখানে দেওয়া আছে, তোমরা পরবর্তীতে ক্লাসের পর যখন তোমাদেরকে স্লাইডটা দিয়ে দিব তোমরা তখন একটু দেখে নিও, হ্যাঁ। আর এটা না বুঝলে, না পারলে, না মনে থাকলেও কোনো সমস্যা নাই, আমারই তো মনে থাকে না। এখানেও কিছু উপমান কর্মধারের কিছু ফর্মুলা দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিও। উপমিত কর্মধারের ফর্মুলা দেওয়া আছে, রূপক কর্মধারের ফর্মুলা দেওয়া আছে, উপমান কর্মধারের সমাস। আচ্ছা, এখন আমরা কি উপমিত কর্মধারের সমাস দেখি। সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারের সমাস বলে। এক্ষেত্রে সাধারণ গুণটাকে অনুমান করে নেওয়া হয়। এটা কিন্তু আমরা আগেও একবার পড়েছি, তাই তো? যখন আমরা উপমান পড়ছিলাম তখনই কিন্তু আমরা ইতোমধ্যেই উপমিত কর্মধারের সমাসটা পড়ে ফেলেছি। এক্সাম্পল হচ্ছে, মুখ চন্দ্রের ন্যায় চন্দ্রমুখ, পুরুষ সিংহের ন্যায় সিংহ পুরুষ। এখানে সবচেয়ে কমন যে ফিচারটা সেটা হচ্ছে ব্যাসবাক্যে ন্যায় শব্দটা থাকবে। যদি ব্যাসবাক্যে ন্যায় শব্দটা থাকে আমরা সেটাকে কি বলতে পারি? আমরা সেটাকে উপমিত বলতে পারি। তার মানে হচ্ছে এইখানে পুরুষ সিংহের ন্যায়, এই ন্যায়টা দিয়ে আমি ডিটারমাইন করবো এটা কোন সমাস। এটা হচ্ছে উপমিত কর্মধারের সমাস। আচ্ছা, ঠিক আছে। তারপরে একটু দেখি। এরপরে আমরা উপমিত কর্মধারের সমাসের গাণিতিক সূত্র দেখতে পাচ্ছি। এটাও মনে রাখার দরকার নেই যদি না তুমি খুব অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট হও। আমি একদম প্রথম দিকেই তোমাদের সাথে আলোচনার সময় একটা কথা বলেছিলাম যে আমি যখন পড়াবো আমি একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়াবো। সো আমি মোটামুটি বেসিক থেকে এখন পর্যন্ত সেমি অ্যাডভান্স লেভেলের পড়েছি। এগুলো যদি তোমাদেরকে পড়াতাম এবং বুঝাতাম সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডভান্স লেভেলের পড়ালেখা, কিন্তু সেটাতে যেহেতু একটু সময় সাপেক্ষ, এই জন্য তোমাদেরকে আমি স্লাইডটা দিয়ে দিচ্ছি, যাদের দরকার হয় তোমরা নিজেরা পড়ে নিও। আর যদি কোনো কিছু না বুঝো আমি তো আছি, আমাকে নক দিয়ে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, তারপর এখন আমরা তৎপুরুষ সমাস পড়ব। এই তৎপুরুষ সমাসটা কিন্তু খুবই সহজ এবং খুবই ইন্টারেস্টিং। কীরকম? তৎপুরুষে মেইন খেলাটা হচ্ছে বিভক্তির। আমরা কিন্তু ইতোমধ্যেই কারক বিভক্তিতে বিভক্তি পড়েছি। যেদিন তোমাদেরকে আমি কারক বিভক্তি পড়াচ্ছিলাম সেদিন তো অনেকেই এই কথা বলছো যে হ্যাঁ ভাইয়া কারক বিভক্তি সিলেবাসে নাই, এটা কেন পড়ানো হচ্ছে, হ্যান ত্যান বহু কিছু। কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবা যে কিছু জিনিস আছে একদম বেসিক, এই বেসিকগুলো যদি তুমি তোমার লাইফে যখন সময় আছে তখন ক্লিয়ার করে যেতে না পারো, পরবর্তীতে যখন সময় থাকবে না, পরবর্তীতে যখন অনেক বেশি প্রেশার থাকবে, জীবনেও এটা হ্যান্ডেল করতে পারবে না। এই কারণেই তোমাদেরকে আমি বিভক্তিটা পড়েছিলাম। এই যে দেখো আজকে সেই বিভক্তি পড়ার উপকারটা আমরা বুঝবো। তৎপুরুষ সমাস মূলত বিভক্তিকে কেন্দ্র করে হয়, অর্থাৎ যেই বিভক্তি থাকে বাক্যে সেই বিভক্তি অনুযায়ী আমি বলতে পারি যে এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস, এটা চতুর্থী তৎপুরুষ সমাস, কিংবা এই জিনিসটা। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। সাবিহা অমি বলছে ভাই একটু আস্তে পড়ান। ঠিক আছে, পড়াচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে মন্দিরা ব্যানার্জি অলরেডি আমি বলার আগেই লিখে দিচ্ছে। আচ্ছা, শোভা বলছে ভাই একটু স্লো। শারমিন আক্তার বলছে এই জন্যই বই পড়া জরুরি। অবশ্যই, ঠিক আছে, আমরা একটু স্লো পড়াবো। হ্যাঁ, যেহেতু তোমরা অনেকে বলছো স্লো পড়াতে, এইটার জন্য একটু স্লো পড়াবো। আর কেউ কেউ বলছে স্লাইডটা মাঝে মাঝে ঘোলা হয়ে যাচ্ছে। স্লাইডটা ঘোলা হয়ে যাওয়ার কারণ হচ্ছে ইন্টারনেট জনিত সমস্যা। আশা করি প্রবলেম হবে না, তোমাদের যখন স্লাইড দিয়ে দিব তখন তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে? আচ্ছা, স্লো পড়াই। পূর্বপদে বিভক্তি লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে বলে তৎপুরুষ সমাস। স্লো পড়াচ্ছি কিন্তু, ঠিক আছে? পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয়, অর্থাৎ আমার যদি তিনটা পদ থাকে, পূর্বপদ, পরপদ আর কি, পূর্বপদ, পরপদ আর মধ্যপদ, তখন আমি যদি দেখি যে পূর্বপদে বিভক্তিটা লোপ পাচ্ছে এবং সমাসটাতে পরপদের অর্থাৎ পরের যে পদটা সেই পদটার অর্থ প্রধান হচ্ছে বা বেশি গুরুত্ব পাচ্ছে, তখন সেটাকে আমি বলতে পারি তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসে পূর্বপদে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে কোনো বিভক্তি থাকতে পারে, আর পূর্বপদের বিভক্তি অনুসারে এদের নামকরণ করা হয়। যেমন বিপদকে আপন্ন, এখানে বিপদ এটা একটা পূর্বপদ, এই যে এখানে বিপদটা এটা একটা পূর্বপদ, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কি এখানে এই কেটা একটা দ্বিতীয় বিভক্তি। এই কারণে যখন বিপদাপন্ন হচ্ছে অর্থাৎ সমাসবদ্ধ হচ্ছে যখন, তখন এই দ্বিতীয় বিভক্তিটা বা কে বিভক্তিটা লোপ পেয়েছে বলে এর নাম হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষ সমাস। তারপর তৎপুরুষ সমাস 9 প্রকার। তৎপুরুষ সমাস 9 প্রকার।
দ্বিতীয়া তৎপুরুষ সমাস, তৃতীয়া তৎপুরুষ সমাস, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, নয়ীয়, উপপদ এবং অলুক তৎপুরুষ সমাস। সো আমরা ইতোমধ্যে আসলে দ্বিতীয়াটা বুঝি, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী সবগুলোই আমরা পারবো যদি কিনা আমরা শুধুমাত্র বিভক্তিটা বুঝি। আমরা শুধুমাত্র খেয়াল রাখবো যে প্রথম যে পদটা রয়েছে পূর্বপদটাতে কোন বিভক্তিটা যোগ হয়েছে। তৎপুরুষ সমাসের ক্ষেত্রে পূর্বপদে যেই বিভক্তিটা যোগ হবে সেই বিভক্তিটাই দিয়েই আমি ডিটারমাইন করতে পারবো যে এটা কোন তৎপুরুষ সমাস, রাইট। তারপরে এই যে আমরা দেখতে পাচ্ছি যে পূর্বপদের দ্বিতীয় বিভক্তি কে অথবা রে বিভক্তি লোপ পেয়ে যে সমাস তাকে দ্বিতীয় তৎপুরুষ সমাস বলে। এইগুলা অনেকগুলোই বই থেকে নেওয়া এক্সাম্পল এবং এই লাইনটাও পার্টিকুলারলি বই থেকেই নেওয়া, আলাদা করে বোঝানো দরকার নেই মনে হচ্ছে, যেহেতু তোমরা সবাই 1 ঘন্টার মধ্যে ক্লাস শেষ করতে চাও, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখি ব্যাপ্তি অর্থে যখন অনেক কিছু বিস্তৃত বোঝায় তখনও সেখানে দ্বিতীয় তৎপুরুষ সমাস হতে পারে। যেমন চিরকাল ব্যাপিয়া সুখ একটা ব্যাপ্তি বোঝাচ্ছে, চিরকাল ব্যাপ্তি করে, চিরকালের যে ব্যাপ্তি, যে সুখের ব্যাপ্তি হচ্ছে চিরকাল, সেটা হচ্ছে চিরসুখী, ঠিক আছে। আচ্ছা, তারপরে এরপরে আমরা তৃতীয় বিভক্তি লোপে যে সমস্যা সেটা দেখতে পাচ্ছি এবং এটাকে বলা হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস। মন দিয়ে গড়া, মন গড়া, শ্রম দ্বারা লব্ধ। বলো তো মন দিয়ে গড়া এখানে কোনটা তৃতীয় বিভক্তি, আমাকে একটু কমেন্টে লিখে জানাও। আচ্ছা, অনেকেই বলছে হাই হাই সর্বনাশ করে ফেলেছি কারকের ক্লাসটা না করে। কোনো সমস্যা নেই, এই ক্লাসটা আপাতত করো, কারকের ক্লাসটা অলরেডি গ্রুপে আছে, তোমরা করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, লাজু বলছে সপ্তমীর পরেরগুলো কীভাবে বুঝাবো, সময় আসুক। আচ্ছা, আমাদেরকে একটু বলো মন দিয়ে গড়া, মন গড়া এইখানে কোনটা তৃতীয় বিভক্তি, দেখি পারো কিনা, মনে আছে কিনা কারক বিভক্তি। আচ্ছা, রাইট, সাদিয়া সঠিক উত্তর দিচ্ছে, হাসান, ফাহমিদা, ডিএন, আবদুল্লাহ, মন্দিরা, এমডি, লাজু, হ্যাঁ সবাই সঠিক উত্তর দিচ্ছে। অর্থাৎ এখানে মন দিয়ে গড়া, মন গড়া, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে দিয়েটা, এটা একটা তৃতীয় বিভক্তি এবং এই তৃতীয় বিভক্তিটাই লোপ পাচ্ছে। অর্থাৎ পূর্বপদের সাথে যে বিভক্তিটা ছিল এই বিভক্তিটাই লোপ পাওয়ার কারণে এটা তৎপুরুষ সমাস হচ্ছে এবং এটা যেহেতু তৃতীয় বিভক্তি এই কারণে এটা তৃতীয় তৎপুরুষ সমাস। একদম সহজ ব্যাপার। তারপর উন, হীন, শূন্য, এই যে শব্দগুলো রয়েছে এগুলো যদি উত্তর পদে থাকে তার মানে হচ্ছে এগুলো যদি পর পদে থাকে, ঠিক আছে, তাহলে সেখানে তৃতীয় তৎপুরুষ সমাস হয়। যেমন এক দ্বারা উন, একন, বিদ্যা দ্বারা হীন, বিদ্যাহীন, জ্ঞান দ্বারা বা জ্ঞানে শূন্য, এই ক্ষেত্রে সবগুলো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে শেষে যেহেতু উন, হীন, শূন্য এই শব্দগুলো আছে এই কারণে এটাকে আমরা তৃতীয় তৎপুরুষ সমাস বলবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে উপকরণবাচক বিশেষ্য পদ পূর্বপদে বসলেও তৃতীয় তৎপুরুষ সমাস হয়। যেমন স্বর্ণ দ্বারা মণ্ডিত, সহজভাবে মনে রাখবো যে এখানে দ্বারা আছে, এই দ্বারাটা কি বিভক্তি সেটা দিয়ে মনে রাখার চেষ্টা করবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে হীরকখচিত, চন্দন চর্চিত, রত্ন শোভিত, সহজ হচ্ছে উপকরণবাচক বিশেষ্য। এই যে হীরক, চন্দন, রত্ন সবগুলো কিন্তু উপকরণ, তাই তো। তারপরে এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অলুক তৃতীয়া তৎপুরুষ সমাস। অলুক মানে কি, আগের ক্লাসে আমরা বুঝিয়েছি যখন কোনো সমাসের ক্ষেত্রে বিভক্তি লোপ পায় না তখন সেটাকে অলুক সমাস বলে। যখন কোনো বিভক্তির ক্ষেত্রে বিভক্তি লোপ পায় না তখন সেটাকে অলুক বলে। তো এখানে যদি তৃতীয় বিভক্তি লোপ না পায় তখন এটাকে বলা হচ্ছে অলুক তৃতীয়া তৎপুরুষ সমাস, ঠিক আছে। যেমন তেলে ভাজা, কলে ছাটা, তাতে বোনা। এখানে একটা তৎপুরুষ সমাসের গাণিতিক সূত্র বা ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি, দেখি তো, বিশেষ্য দ্বারা দিয়ে কর্তৃক। আচ্ছা, তারপর এটা তো আরো সহজ, পূর্বপদে চতুর্থী বিভক্তি কে, জন্য, নিমিত্ত ইত্যাদি লোপে যে সমাস হয় তাকে বলে চতুর্থী তৎপুরুষ সমাস। এটাও আশা করি আমরা সবাই জানি। গুরুকে ভক্তি, আরামের জন্য কে দ্বারা, বসতে নিমিত্তে বাড়ি, বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা। আমরা তো অনেকেই এখন কমেন্ট করে ফাটিয়ে ফেলবো যে বিয়ে পাগলা ভাইয়া জিনিসটা আসলে কি। আচ্ছা, একটু কমেন্ট দেখি কারো কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, একটা প্রশ্ন এসেছে, সিফাত খান রাজ বলেছে ভাইয়া একটা সমাস দেখলে কিভাবে বুঝবে এটা কোন ধরনের সমাস। এইটা হচ্ছে তোমাদেরকে তো আমি 6টা সমাসে আলাদা করে পড়াচ্ছি, ঠিক আছে। যখন তোমাদেরকে
তোমাদেরকে সবগুলো সমাস পড়ানো হয়ে যাবে, তখন তোমরা প্রত্যেকটা সমাসের আলাদা আলাদা ফিচার নিজেরা বুঝতে পারবে। তখন তুমি বুঝতে পারবে, যেমন আজকের ক্লাসের পর তোমরা সবাই বুঝতে পারবে যে কোনটা তৎপুরুষ সমাস, কোনটা কর্মধারয় সমাস। যখন সবগুলো সমাস বুঝে ফেলবে, তখন যে কোনো শব্দ বুঝলে যদি চর্চা থাকে, এটা খুব ইম্পর্টেন্ট, একবার বোঝালাম একবার পড়লাম তা দিয়ে যে আজীবন চলবে এমনটা না, নিয়মিত যদি চর্চা করো দেখলেই বুঝবা যে এটা কোন সমাস। ঠিক আছে? আচ্ছা, তারপর একই রকমভাবে আরও কিছু এক্সাম্পল আমরা এখানে দিয়েছি, ছাত্রাবাস, ডাক মাসুল, চোষ কাগজ ইত্যাদি, পাগলা গারদ। তৎপুরুষ সমাসেরও কিছু গাণিতিক ফর্মুলা রয়েছে, এটাও আমরা ক্লাসের পরে যখন স্লাইডটা দিয়ে দেবো তখন পড়ে নেব। ঠিক আছে? পূর্বপদে পঞ্চমী বিভক্তি হতে থেকে ইত্যাদি লোপে যে তৎপুরুষ সমাস হয় তাকে বলা হয় পঞ্চমী তৎপুরুষ সমাস। একদমই সহজ, খাঁচা থেকে ছাড়া, বিলাত থেকে ফেরত, এখানে যে থেকেটা এটা হচ্ছে পঞ্চমী বিভক্তি, এখানে যে পূর্বপদ সেটা হচ্ছে খাঁচা এবং বিলাত। পূর্বপদের থেকে হচ্ছে এই যে থেকে এবং থেকে এইটা লোপ পেয়েছে, এই কারণে এটা যে তৎপুরুষ সমাস হয়েছে তাকে আমরা বলছি যে পঞ্চমী তৎপুরুষ সমাস। আচ্ছা, তারপর সাধারণত চ্যুত, আগত, ভীত, গৃহীত, বিরত, মুক্ত, উত্তীর্ণ, পালানো, ভ্রষ্ট ইত্যাদি পর্বদের সাথে যুক্ত হলেও পঞ্চমী তৎপুরুষ সমাস হয়। যেমন স্কুল থেকে পালানো, জেল থেকে মুক্ত, এগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, এগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা পঞ্চমী তৎপুরুষ সমাস। এরকম আরও কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে, তোমরা যাতে ফার্দার আরেকটু স্টাডি করতে পারো, অর্থাৎ ফার্দার কিছু রিডিং ম্যাটেরিয়ালও এখানে দেওয়া আছে। কোনো কোনো সময় পঞ্চমী তৎপুরুষ সমাসের ব্যাস বাক্যে এর চেয়ে ইত্যাদি অনুসর্গের ব্যবহার হয়, যেমন পরাণ এর চেয়ে প্রিয়, পরাণ প্রিয়। ঠিক আছে? আচ্ছা, সো একটু কমেন্ট পড়ি, তোমরা আমাকে একটু কমেন্টে লিখে জানাও যে তোমরা সবগুলো পারো কিনা। আচ্ছা, প্রান্তিক সূত্রধর বলেছে বিয়ের জন্য পাগল আর বিয়ে করে পাগল। আচ্ছা, ঠিক আছে, দুটার মধ্যে পার্থক্য যদি থাকে সেটা তোমরা আমাকে একটু লিখে জানাও। জাইমা মেহজাবিন বলছে আহারে আজকে টিপস চাইলাম কিন্তু আমার কমেন্ট দেখতে পাচ্ছেন না কেন? এই যে দেখতে পাচ্ছি, কি টিপস ওটা দেখতে পারিনি। কুবরা জিমি একটা চমৎকার কথা বলছে, ভাইয়া অলুক সমাস বানানোর কি দরকার ছিল, এটাতে কোনো পরিবর্তন কি নাই? আচ্ছা, এটাতে বিভক্তির কোনো পরিবর্তন নাই, কিন্তু দুটো শব্দ যে একটা শব্দে পরিণত হচ্ছে এখানে কিন্তু একটা পরিবর্তন আছে। আচ্ছা, মাসুমা ইসলাম জিজ্ঞেস করেছে ভাইয়া চ্যুত মানে কি? চ্যুত মানে হচ্ছে, মনে করো আমরা বলি না লাইন থেকে বিচ্যুত, মানে হচ্ছে যে ট্রেন যখন যায়, ট্রেন যদি রেল লাইন থেকে ছুটে যায় তখন সেটাকে কিন্তু আমরা কি বলি, সেটাকে আমরা বলি রেল লাইন থেকে চ্যুত হয়েছে বা রেল লাইন থেকে বিচ্যুত হয়েছে। আচ্ছা, সো অনেকগুলো কমেন্ট আসছে, রিয়নও বলছে চ্যুত মানে কি, এই মাত্রই বললাম। ঠিক আছে, তারপরে তৎপুরুষ সমাসের গাণিতিক সূত্র দেখতে পাচ্ছি, দেন অ্যাগেইন এটা আমরা ক্লাসের পর পড়ব। পূর্বপদে ষষ্ঠী বিভক্তির র এর লোপ হয়ে যে সমাস হয় তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে, যেমন চায়ের বাগান চা বাগান, রাজার পুত্র রাজপুত্র, খেয়ারঘাট খেয়াঘাট। এরকম আরও কিছু এক্সাম্পল তোমাদের আরও ফার্দার প্র্যাকটিসের জন্য দেওয়া আছে। সো এখানেও কিন্তু আমরা বুঝতে পারছি একটা জিনিস, দেখছো আগের ক্লাসটা যারা বলতেছিলা যে, আগের ক্লাসটাতে যারা বলছিলা যে কেন বিভক্তি পড়ানো হচ্ছে, বিভক্তি পড়িয়ে আমাদের জীবনের মূল্যবান সময় নষ্ট করে দেওয়া হচ্ছে, তাদের জন্য আজকের ক্লাস হচ্ছে লেসন, যে কেন বিভক্তিটা খুব ইম্পর্টেন্ট ছিল। আমি আগের ক্লাসে বলেছি যে তোমরা একটা বেসিক জিনিস সবসময় এই কারণে পড়বে যাতে হচ্ছে ফার্দার ইমপ্লিমেন্টেশন বা ফার্দার ওই জিনিসটা নিয়ে এক্সিকিউশন তোমরা বেটার করতে পারো। তারপরে তৎপুরুষ সমাসের অর্থাৎ ষষ্ঠী তৎপুরুষ সমাসেরও একটা গাণিতিক সূত্র আমরা এখানে দেখতে পাচ্ছি, বিশেষের সাথে র হয়, বিশেষ ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়, রাইট? তারপরে এখন দেখব সপ্তমী তৎপুরুষ সমাস। সপ্তমী তৎপুরুষ সমাসও সহজ, সেটা হচ্ছে যে পূর্বপদে সপ্তমী বিভক্তি এ অন্তস্থ তে এগুলো লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলা হয় হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। ঠিক আছে? গাছে পাকা গাছ পাকা, দিবায় নিদ্রা দিবা নিদ্রা, এরকম আর কি। তারপর একই রকম ভাবে বাকপটু গোলা ভরা, এগুলো হচ্ছে ফার্দার এক্সাম্পল, এগুলো আমরা একটু মনে রাখার ট্রাই করব। সপ্তমী তৎপুরুষ সমাসে কোনো কোনো সময় ব্যাস বাক্যে পরপদ সমস্ত পদের আগে আসে। পূর্বে ভূত, ভূতপূর্ব,
পূর্বে অশ্রুত, অশ্রুত পূর্ব, অর্থাৎ এখানে আমরা একটা চেঞ্জ দেখতে পাচ্ছি। ঠিক আছে, তারপরে আচ্ছা, জায়মা মেজাবিন বলছে ভাইয়া ক্লাসের জন্য বই পড়া হয় না, এখন বই পড়ার টিপস দেন, আল্লাহ জানে এইবার দেখবেন কিনা। হ্যাঁ, এই যে দেখলাম। ঠিক আছে, ক্লাসের জন্য বই পড়া হয় না বলতে কি, একটা জিনিস তোমাদেরকে বলি, তোমাদের কিন্তু আগেই বলা থাকে যে নেক্সট ক্লাসটা কিসের উপর হবে। যখন মনে করো তোমাকে আমি বলছি যে নেক্সট ক্লাসটা কারকের উপর হবে বা নেক্সট ক্লাসটা সমাসের উপর হবে, তোমাদের দায়িত্ব হচ্ছে আগে থেকে ওই জিনিসটা অ্যাটলিস্ট একবার রিডিং পড়ে আসা, তাহলে অনেক কিছু বুঝতে অনেক সহজ হবে। তার মানে হচ্ছে যে একটা বাচ্চাকে বোঝানো, একটা বাচ্চাকে প্রথম কোনো কিছু একটা বোঝানো যত কঠিন, মানে একদম ছোট একটা বাচ্চাকে কোনো কিছু বোঝানোটা যত কঠিন, তার চেয়ে কিন্তু একটা বড় বাচ্চা যে অলরেডি সেই জিনিসটা কখনো দেখেছে, কখনো শুনেছে, তাকে বোঝানোটা ইজিয়ার। ঠিক আছে, আচ্ছা, সো তোমরাও একটু বড় বাচ্চার মতো আচরণ করবে আর কি, একদম ছোট্ট অবলা অবুঝ বাচ্চার মতো আচরণ করবা না, একটু পড়ে আসবা ক্লাসের আগে। মাহমুদ হাসান বলছে উদাহরণগুলো কোনো জায়গায় লিখে বোঝালে ভালো হয়, অন্যথায় এভাবে কিছুই বুঝতে পারছি না। উদাহরণগুলো তো একবারে স্লাইড যখন দিয়ে দেবো তখন দেখতেই পারবা, আর অন্যখানে লিখে কিভাবে বুঝাবো আমাকে এটা একটু বলো। যখন তোমাকে আমি পার্টিকুলার যে সমস্যা বোঝাচ্ছি সেই জায়গায় যদি তোমার এক্সাম্পলটা বা উদাহরণটা না থাকে, উদাহরণটা যদি ভিন্ন কোনো আলাদা জায়গায় দেয়, তখন তো তুমি আরও বুঝতে পারবা না। আমি আসলে তোমার কনসার্নটা বুঝি নাই, একটু যদি মানে আমি মিস করি তাহলে আমাকে আরেকবার একটু লিখে জানাও। হ্যাঁ, তারপরে আবারও তৎপুরুষ সমাসের গাণিতিক সূত্র দেখতে পাচ্ছি সপ্তমী তৎপুরুষের ক্ষেত্রে, এটাও আমরা ক্লাসের পর পড়ব। এখন আসি বিভক্তিজনিত সকল ঝামেলা শেষ, এখন আমরা আসি ন-ইয় তৎপুরুষ সমাস। ন-ইয়, ন-ইয় বলতে বোঝানো হয়েছে না বা না বোধক, নেগেটিভ। অর্থাৎ তখন দেখা যায় যে ব্যাস বাক্যে না থাকে, নেই থাকে, নাই থাকে, নয় থাকে, ন থাকে, তখন সেগুলোকে আমরা ন-ইয় তৎপুরুষ সমাস বলি। আমার কাছে সবচেয়ে সহজ লাগতো এই সমাসটাই, ন-ইয় তৎপুরুষ সমাস। আচ্ছা, তারপরে এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ন আচার, অর্থাৎ এখানে একটা ন আছে, এই কারণে এটা হয়ে যাচ্ছে ন-ইয় তৎপুরুষ সমাস। ন কাতর, অকাতর, এটা হয়ে যাচ্ছে ন-ইয় তৎপুরুষ সমাস। আচ্ছা, তারপরে শালু বলছে, খালেদা বেগম শালু বলছে ধুর কমেন্ট করলে ভাইয়া দেখেই না। এই যে দেখলাম মাত্র, এখন সবারই যদি এই কনসার্ন থাকে কমেন্ট কেন দেখা হচ্ছে না, কমেন্ট কেন পড়া হচ্ছে না, তাহলে তো আমার জন্য পড়ানোটাই সমস্যা হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, আমি এই যে তোমাদের যে পার্সোনাল সমস্যাগুলো নিয়ে, যে ওই যে ঘুম আসে না, বিভিন্ন রকম ঝামেলা, ঠিক আছে, এগুলো নিয়ে একদম টোটালি আলাদা একটা সেশন করবো। এই কারণে আজকে এখনকার ক্লাসগুলোতে এইসব আলাপ একটু কম করছি। আচ্ছা, জিমি একটা সুন্দর এক্সাম্পল দিয়েছে, ন ক্লাস, এটা ন-ইয় তৎপুরুষ সমাস, রাইট? ঠিক আছে, তারপর দেখি, সময় প্রায় শেষের দিকে, এখন আমরা দেখি খাঁটি বাংলায় অ, আ, না কিংবা অনা হয়, যেমন নকাল হয়ে যাচ্ছে অকাল বা আকাল। একই রকমভাবে আমরা আরও কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছি, আধোয়া, না মঞ্জুর, অকেজো, অজানা, অচেনা, আলুনি, নাছোড়, অনাবাদী, নাবালক ইত্যাদি। নাবাচক অর্থ ছাড়াও বিশেষ বিশেষ অর্থে ন-ইয় তৎপুরুষ সমাস হতে পারে, যেমন অভাব ন বিশ্বাস, অবিশ্বাস, তার মানে হচ্ছে বিশ্বাসের অভাব, সরাসরি না বোঝানো হচ্ছে না, কিন্তু কি সেন্সটা নেগেটিভ বোঝানো হচ্ছে। অভাব, বিশ্বাসের অভাব মানে কি, যেখানে বিশ্বাস নাই। ভিন্নতা লৌকিক, অলৌকিক মানে কি লৌকিকতার ভিন্ন যেটা, তার মানে যেখানে লৌকিকতা নাই। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি না বলা না থাকলেও সেটা ন-ইয় তৎপুরুষ সমাস হতে পারে। আচ্ছা, ঠিক আছে, তারপর দেখি। হ্যাঁ, একই রকম কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে, আমরা ক্লাসের পর দেখে নিব। তৎপুরুষ সমাসেরও গাণিতিক সূত্র এখানে দেওয়া আছে, এটাও আমরা ক্লাসের পর স্লাইড দিলে দেখে নিব। হ্যাঁ, তারপর এখন আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো, সেটা হচ্ছে উপপদ। আমরা একটু কমেন্টে লিখে জানাই তো উপপদ কারা কারা বুঝি। উপপদ কারা কারা বুঝি একটু লিখে জানাই তো, উপপদ কারা কারা বুঝি। তাহলে হচ্ছে যদি সবাই বুঝি তাহলে এক্সপ্লেন করবো না, আর যদি অনেকে বলো বুঝি না তাহলে এক্সপ্লেন করবো উপপদ কাকে বলে।
ফয়সাল আহমেদ বলছে ভাইয়া আতেল মানে কি? আতেল মানে হচ্ছে নার্ড। নার্ড মানে হচ্ছে যারা সারাদিন পড়ালেখা করে, পড়ালেখার বাইরে কোনো কিছু যারা বোঝে না। আচ্ছা, আব্দুল আল মামুন বলছে আর ক্লাসের মাত্র 14 মিনিট আছে। ঠিক আছে, আমি দ্রুত শেষ করছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, বুঝি না, বুঝি না, কেউ বুঝে না। আয় হায় 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 হায়, সর্বনাশ। ভাইয়া আতেল মানে কি? ফয়সাল আহমেদ বলেছি অলরেডি একবার। কেউই বুঝে না উপপদ মানে কি। হায় 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 হায়, সর্বনাশ, এতদিন কি পড়লা? ঠিক আছে, আসো আমরা একটু উপপদ বুঝি। হ্যাঁ, এইখানে তোমার বইয়ে যেটা বলা আছে ডিরেক্টলি সেটাই আমি এখানে কোট করা আছে। যেহেতু একটু কঠিন, এটা দিয়ে আমরা বুঝবো না, আমরা এক্সাম্পল দিয়ে বুঝবো। ঠিক আছে, আচ্ছা দেখো, জলে চরে যা, জলচর। জলে চরে যা, জলচর। যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃত প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। কি একটা জটিল ব্যাপার, বাপরে বাপ, এটা তো কিচ্ছু বুঝলাম না। আমি তো বুঝি না, তুমি বুঝবে কিভাবে? আচ্ছা ঠিক আছে, একটু চেষ্টা করি যে এক্সপ্লেন করার, যে কি বোঝানো হয়েছে। প্রান্তিক সূত্রধর বলছে ভাইয়া আজকে তৎপুরুষ সমাস পর্যন্তই থাক। হ্যাঁ, আমরা তৎপুরুষ সমাস দিয়ে শেষ করব। এটা সেকেন্ড লাস্ট স্লাইড, ঠিক আছে? আচ্ছা, এখন দেখি, যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃত প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। জলে চরে যা, এখানে বলতো যে কোন পদের সাথে কৃত প্রত্যয় যোগ হয়েছে, একটু জানাও তো। জলে চরে যা, এখানে কৃত প্রত্যয়টা কোনটা আর কোন কোন শব্দের সাথে সেটা যোগ হয়েছে? আচ্ছা, মাহমুদ হাসান বলেছে যে বোর্ডে লিখে বোঝালে ভালো হয়। ঠিক আছে, বোর্ডে লিখেও আমি ক্লাস করাবো সামনে। আপাতত স্লাইডে করি, যেহেতু অনেকগুলো এক্সাম্পল, এতগুলো এক্সাম্পল আমি কিন্তু যদি বোর্ডে করাতাম এটা খুব অবভিয়াস যে আমার পক্ষে সম্ভব হতো না এতগুলো এক্সাম্পল তোমাদেরকে বোঝানো বা এতগুলো এক্সাম্পল তোমাদেরকে প্রোভাইড করা। এই কারণে কিন্তু আমি স্লাইডে ক্লাসটা নিচ্ছি। বাট তোমরা যদি চাও আমি বাসায় এরকম সেট আপ বানিয়ে তোমাদের জন্য লাইভ ক্লাসও নিব বা বোর্ডে ক্লাসও নিব। একটু টাইম লাগবে আমাকে, ঠিক আছে? আমাকে একটু টাইম দিতে হবে এটার জন্য, যেহেতু বাসায় স্টুডিও সেট আপ করতে হবে। আচ্ছা, অনেকেই বলছে জল, জলের সাথে সব কিছুই বলে দিচ্ছে। অনেকেরই উত্তর সঠিক হচ্ছে, অনেকেরটা ভুল হচ্ছে। এখন একটু দেখাই। হ্যাঁ, জলে চরে যা, এইখানে আমি দেখতে পাচ্ছি একটা ভার্ব আছে, ভার্ব বা ক্রিয়া আছে। সেটা কি? সেটা হচ্ছে চর। চর মানে কি? চর মানে কিন্তু ওই স্পাই না। চর মানে হচ্ছে যে চড়া আর কি। চড়া মানে হচ্ছে চলা, চলা চলে যেটা, সেই চর। তারপর হচ্ছে এখানে আমি দেখছি যে জন্মে একটা ভার্ব, জল দেয় যে, এই দেওয়াটা একটা ভার্ব। সো আমরা জলে চরে যা এটা দিয়ে একটু বোঝার চেষ্টা করি। চর, এটা একটা ভার্ব, এটার সাথে যখন একটা বিভক্তি যোগ হয়েছে, এটার সাথে যখন চরের সাথে যখন একটা বিভক্তি যোগ হয়েছে সেটাও যেমন এ, আবার এই এই পার্টিকুলার এক্সাম্পলে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটার সাথে কোন প্রত্যয় যোগ হয়েছে। এখানে আমরা তো প্রকৃতি আর প্রত্যয় বুঝি, তাই না? চর রে, এখানে কোনটা প্রকৃতি কোনটা প্রত্যয়? চরে এখানে কিন্তু এই যে চরটা এটা হচ্ছে প্রকৃতি আর এর সাথে একটা এ যোগ হয়েছে, এটা হচ্ছে এটা হচ্ছে প্রত্যয়, তাই তো? চর একটা প্রকৃতি, এটার সাথে এ যোগ হয়েছে, এটা হচ্ছে একটা প্রত্যয়। এখন এটাকে আমি কৃত প্রত্যয় বলছি কেন, বা এটাকে আমি ক্রিয়ামূল বলছি কেন? চর, এই যে এটা হচ্ছে একটা ভার্বের ধাতু বা ধাতুমূল, এবং এটার সাথে একটা যেটা যোগ হয়েছে প্রত্যয় সেটা হচ্ছে এ প্রত্যয়। অর্থাৎ চরটা এখানে হচ্ছে ভার্বের ক্ষুদ্র অংশ এবং এটার সাথে এ যোগ হয়েছে, এই কারণে এটা হচ্ছে একটা কৃদন্ত পদ। বা এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ক্রিয়ামূলের সাথে কৃত প্রত্যয় যোগ হয়েছে। ক্রিয়ামূল কোনটা? ক্রিয়ামূল হচ্ছে কি? এখানে ক্রিয়ামূল হচ্ছে চর, আর কৃত প্রত্যয় হচ্ছে এ। চর যোগ এ দুটো মিলে হয়েছে চরে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ক্রিয়ামূলের সাথে একটা কৃত প্রত্যয় যোগ হয়ে একটা কৃদন্ত পদ উৎপন্ন হয়েছে। সেই কৃদন্ত পদটা হচ্ছে চরে। কৃদন্ত পদ বা ভার্বটা কোনটা? ভার্বটা হচ্ছে এইখানে চরে, দেয় বা জন্মে। এখন দেখো, যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃত প্রত্যয় যোগ হয় তাকে উপপদ বলে। তার মানে এখানে আমরা মনে রাখবো ক্রিয়ামূলের সাথে কৃত প্রত্যয় যোগ হয়ে একটা ভার্ব গঠন হয়েছে, সেটা হচ্ছে চরে, দেয়, জন্মে। এবং খুবই সহজ, উপ মানে কি?
উপ মানে হচ্ছে, মানে মনে করো আমি তোমাদেরকে সহজে বোঝাই, হ্যাঁ, যে উপপ্রধানমন্ত্রী, এটার মানে কি জানো? উপপ্রধানমন্ত্রী মানে হচ্ছে উপরাষ্ট্রপতি, মানে কি যে হচ্ছে এখনো একদম পুরোপুরি পজিশনটাতে যেতে পারেনি, আগের পজিশনটাতে আছে। উপ মানে আগের, আগের, বুঝেছো? মানে মনে করো হচ্ছে ফাইনালের আগে যেরকম সেমিফাইনাল থাকে না, উপ হচ্ছে ওরকম আগেরটা বোঝায়। উপ দিয়ে, উপপ্রধান দিয়ে আগেরটা বোঝায়। কি বললাম? উপপ্রধান দিয়ে আগেরটা বোঝায়। যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃত প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। তার মানে আমরা মনে রাখবো যেই পদটা এখনো ক্রিয়া হতে পারে নাই, বা ক্রিয়া আর যে পদটা একসাথে হয়ে যায় না, ক্রিয়ার আগের যে পদটা, ক্রিয়ার আগের যে পদটা, সে পদটাকে উপপদ বলে। প্রধানমন্ত্রীর আগের পোস্টটাকে যেমন উপপ্রধানমন্ত্রী বলে, ক্রিয়াপদের আগের যে পদটা সেটাকে আমরা উপপদ বলি। জলে চরে যা, এখানে তাহলে বলো তো কোনটা উপপদ? আচ্ছা, একটু একটু কমেন্টে লিখে জানাও এতক্ষণ যা বোঝালাম তার ভিত্তিতে কি সিদ্ধান্তে আসা যায়। জলে চরে যা, এইখানে চরেটা হচ্ছে ভার্ব, আমি বলেছি যে ভার্বের আগের শব্দটাই হবে হচ্ছে উপপদ। এখানে আমাকে একটু সবাই বলো যে কোনটা উপপদ। হ্যাঁ, অদিতি রুদ্র বলছে জল, জান্নাতুল অর্ণা বলছে জল, ঠিক আছে, অনেকেই বলছে জল। ওকে, সো আমরা সবাই বুঝে ফেলেছি। এতদিন কিন্তু বুঝতাম না, আজকে ক্লাসটার পর কিন্তু আমরা অ্যাটলিস্ট এই জিনিসটা নতুন করে শিখতে পারলাম যে উপপদ কোনটাকে বলে। আজকে ক্লাসের পর কিন্তু আমরা কোনটাকে উপমান বলে সেটা শিখে নিতে পারলাম। এই যে এই যে এই যে আনন্দটা, একটা শিক্ষার্থী যখন আগে একটা জিনিস বুঝতো না, হয়তো বা 10-12 বছর ধরে পড়ে এসেছে একটা জিনিস, কখনো বোঝে নাই, সবসময় মুখস্থ করেছে, ভয় পেয়েছে, সেই জিনিসটা সহজ করে বুঝিয়ে দেওয়ার পরে এই যে তোমাদের মতো স্টুডেন্টরা যখন সবাই সঠিক উত্তর দিচ্ছে, এখানে আমি অসংখ্য সঠিক উত্তর দিতে পারছি, এটা না একজন শিক্ষককে অনেক গর্বের একটা অনুভূতি দেয় যে একজন শিক্ষক আসলে বুঝতে পারে যে তার যে কষ্টটা, রাত জেগে এটার জন্য পড়া, স্লাইড প্রিপেয়ার করা, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা, সব কিছু তো তোমার একটা বই, ক্লাস 9-10 বই থেকে দেওয়া না, অনেক বইগুলো থেকে অনেক কিছু কালেক্ট করা, অনেক ভিডিও দেখা, অনেক অ্যানালাইসিস করা যে কীভাবে পড়ালে তোমাদের জন্য সুবিধা হয়, চিন্তা ভাবনা করা, সব কিছু মিলিয়ে সব কিছু অনেক সার্থক মনে হয় যখন তোমরা দিন শেষে সব কিছু বুঝতে পারো, ঠিক আছে? এবং এই যে সার্থকতা, এই যে অনুভূতিটা, এটার জন্য আসলে তোমাদের নিয়মিত ক্লাস নিতে চাই, ঠিক আছে? আচ্ছা, তারপরে আরও কিছু এক্সাম্পল আমরা এখনও দেখব। এই যে এখানে আরও অনেকগুলো এক্সাম্পল আছে, এগুলো আমরা পরবর্তীতে বুঝে নিব। আচ্ছা, তারপরে তৎপুরুষ সমাসের উপপদ তৎপুরুষ সমাসের গাণিতিক সূত্র বা ফর্মুলা দেওয়া আছে, আগেই বলেছি, এগুলো আমরা ক্লাসের পরে স্লাইড দিয়ে দিলে পড়বো। তারপরে যে তৎপুরুষ সমাসে পূর্বপদের দ্বিতীয়াদি বিভক্তি লোপ হয় না তাকে অলুক তৎপুরুষ সমাস বলে। যেমন গায়ে পড়া, ঘিয়ে ভাজা, এগুলো অলরেডি আমরা পড়েছি যে অলুক তৎপুরুষ সমাস কখন হবে। অলুক তৎপুরুষ সমাস হবে যখন ওরে বাবা আল্লাহ হাফেজ দিয়ে দিচ্ছে, ছুটি দিয়ে দিচ্ছে, বলছে লাজু আহমেদ বলছে ভাইয়া প্রকৃতি প্রত্যয়ের উপর আলাদা ক্লাস রাখলে ভালো হয়। অবশ্যই আলাদা ক্লাস রাখবো, কোনো প্যারা নাই। আচ্ছা, সো এরকম যখন আমরা দেখতে পাচ্ছি যে যখন কোনো বিভক্তি লোপ পায় না তখন সেটাকে অলুক তৎপুরুষ সমাস বলে, ঠিক আছে? তারপরে শেষ স্লাইড, দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানেও আমরা তৎপুরুষ সমাসের গাণিতিক সূত্র দেখব, যেখানে অনেকগুলো ফর্মুলা আছে, ঠিক আছে? আচ্ছা, সো আজকের ক্লাসটা যদি আমি সামারি করি, অলরেডি অনেক স্টুডেন্ট ফাঁকি দিয়ে চলে গেছে, পালিয়ে গেছে, তাদের জন্য একটু আফসোস থাকলো যে তারা হয়তোবা শেষ পর্যায়ে এসে তারা হচ্ছে উপপদ যে সমাসটা সেটা মিস করলে। উপপদটাও খুব ইম্পর্টেন্ট। আশা করি তোমরা তোমাদের বন্ধুদেরকে জানাবে যে তোমরা এখানে আজকের ক্লাসে খুব গুরুত্বপূর্ণ দুটা কনফিউশন ক্লিয়ার করতে পেরেছো। একটা হচ্ছে উপমান আর উপমেয়র মধ্যে যে পার্থক্য সেটা, আর একটা হচ্ছে যে উপপদ কোনটাকে বলে। আশা করি আজকের ক্লাসটা তোমাদের জন্য অনেক ভালো হয়েছে। তোমরা আমাকে একটু কমেন্টে লিখে জানিও যদি কোনো কিছু না বুঝে থাকো, আমাকে ইনবক্সও করতে পারো। একজন আমাকে বলেছে যে ভাইয়া ইনবক্স করেছিলাম বুঝি নাই, তো এইটার জন্য আমি আসলে দুঃখিত, মনে হয় ফেক আইডি থেকে ইনবক্স করেছিলাম। আমি একটা আদার্স ইনবক্সে একটা মেসেজ দেখেছিলাম যে সুখের সন্ধানে। আমার যেহেতু তোমাদেরকে পড়ানোর বাইরে আর যেহেতু আপাতত কোনো সুখের দরকার নেই, এই কারণে আসলে সুখের সন্ধানে এইরকম আইডি থেকে মেসেজ আসলে আমি অ্যাভয়েড করি। সো সরি ফর দ্যাট, আমি এরপর চেক করে দেখবো যে ইনবক্সটা ঠিক আছে। সো আমরা একটু দেখি যে কমেন্টে তোমরা একটু লিখে জানাও তো যে ক্লাসটা কেমন হয়েছে। একজন বলছে ভাইয়া চশমাটা জোস, অনেক ধন্যবাদ। আচ্ছা, অনেকে কপি করেও কমেন্ট করে। আমাকে একটু কমেন্টে লিখে জানাবে যে আজকে ক্লাসটা কেমন লেগেছে। আমি একটা গ্র্যাটিফিকেশন নিয়ে আজকে ক্লাসটা শেষ করতে চাই আর কি, ঠিক আছে?
আচ্ছা, সব বুঝেছি বলছে সিফাত শিহাব। ক্লাস কিন্তু অফিসিয়ালি শেষ, ঠিক আছে? ফর্মালি ক্লাস শেষ। তোমরা যারা চাও অন্য কোনো কাজ আছে তারা ছুটি নিতে পারো। আমি একটু অন্য বন্ধুরা যারা আছে তাদের কমেন্ট একটু দেখি, ঠিক আছে? আচ্ছা, সো অদিত্য বড়ুয়া বলছে জোস হয়েছে, ফয়সাল আহমেদ বলছে অনেক সুন্দর হয়েছে, হাসান জুবের বলছে ভাইয়া মার্শাল্লাহ, মন্দিরা ব্যানার্জি বলছে অসাধারণ হয়েছে ভাইয়া, কাজী নুরিন বলছে থ্যাঙ্কস, সামিয়া জাহান বলছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে, জাহাঙ্গীর বলছে অনেক সুন্দর ভাইয়া, লাজু আহমেদ অনেক সুন্দর বলছে, নূর জাহান মেহবি বলছে ভাইয়া অনেক সুন্দর আলহামদুলিল্লাহ ভালো, কনকপুরি বলছে অসাধারণ ভাইয়া খুবই ভালো হয়েছে, স্বাধীন বলছে, শেলি রানী ভৌমিক বলেছে অনেক ভালো হয়েছে ভাইয়া, মুন্নি বলছে জি ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, আহসানা মিম অনেক ভালো, এস আলম চৌধুরী আউটস্ট্যান্ডিং ক্লাস, আব্দুল্লাহ আহাদ অসাম, অনেকগুলো অ্যাডজেক্টিভ শিখছি তোমাদের কাছে, অনেক ভালো লাগছে। আচ্ছা, সো ঠিক আছে, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা সমাসের শেষ পর্বের ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। তবে একটু দেখতে হবে যে সমাসের কি তোমাদের জন্য, আমি এখনও কন্টেন্ট পুরোপুরি প্রিপেয়ার করা হয় নাই, যেহেতু আজকের ক্লাসটার জন্য বেশি বিজি ছিলাম। পরের ক্লাসটার কন্টেন্ট প্রিপেয়ার করার সময় আমি একটু দেখবো যে তোমাদের জন্য কতটুকু পড়ালে আসলে একটা ক্লাসের জন্য এনাফ হয়। যদি আমার ইনিশিয়াল প্ল্যান ছিল যে 3টা ক্লাসে তোমাদেরকে সমাজটা পুরোটুকু ক্লিয়ার করে দিব, সমাজটা পুরোটুকু পড়াবো, কিন্তু যদি এমন হয় যে 3টার বদলে 4টা ক্লাস দরকার পড়ে, তোমরা একটু কমেন্টে আমাকে লিখে জানিও যে তোমরা কি 3টা ক্লাস চাও নাকি 4টা ক্লাস চাও। যদি 4টা ক্লাস চাও তাহলে হচ্ছে আমরা একজন বলছে এমডি রিফাত হাসান বলছে ভাইয়া কি আগে রেডিওতে আরজে ছিলেন কিনা? না, আরজে ছিলাম না, তবে আরজে হওয়ার অফার ছিল আমার কাছে। আচ্ছা, তো অফার ডিক্লাইন করে দিয়েছি, কারণ আরজে হলে হচ্ছে ক্লাস নিতে পারতাম না এই কারণে। আচ্ছা, সো ঠিক আছে, আজকে ক্লাসে এই পর্যন্তই থাক। আমরা পরবর্তী ক্লাসে আবার দেখা করব, আর পরবর্তী ক্লাসে আমরা দেখব যে সেটাই কি শেষ ক্লাস হওয়া পসিবল কিনা, আর যদি সেটা না হয় তো আমরা আরেকটা ক্লাস বাড়িয়ে নেব। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাস পরশু দিন হবে। পরশু দিন হচ্ছে, আজকে তো রবিবার, মঙ্গলবার 9:30টায়, মঙ্গলবার 9:30টায় সমাসের পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।